এক যুগ আগে আওয়ামী লীগ সরকারের সময় সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করা হয়েছিল তার কিছু অংশ বাতিল করেছেন হাইকোর্ট। এর ফলে ১৩ বছর পর ফিরছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, ফিরছে সংবিধান সংশোধনের জন্য গণভোটের বিধানও। তবে জাতির জনক এবং ৭ই মার্চ সহ কয়েকটি ধারা সংসদের জন্য রেখে দিয়েছেন আদালত। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ৩টি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। সবশেষ ২০০৮ সালে ফখরুদ্দিন মঈনুদ্দিনের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে আওয়ামী লীগ। তবে ২০১১ সালের ১০ই মে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে রায় দেয় সুপ্রিম কোর্ট। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের ৩টি প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করেন শেখ হাসিনা। ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর গঠিত হয় অন্তর্বর্তী সরকার। ১৮ই আগস্ট সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল চেয়ে রিট করেন সুশাসনের জন্য নাগরিক সুজন সহ ৫ বিশিষ্ট নাগরিক। এই রিটের রুলের শুনানিতে বিএনপি, জামায়াত সহ ১৫ দল ও ব্যক্তি পক্ষভুক্ত হয়ে শুনানি করেন। তারা তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে জোরালো যুক্তিতর্ক তুলে ধরেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চ রায় ঘোষণা শুরু করে। টানা ২ ঘণ্টা রায়ের বিস্তারিত তুলে ধরা হয়। পঞ্চদশ সংশোধনীকে সংবিধানের মৌলিক কাঠামোর পরিপন্থী আখ্যা দিয়ে তত্ত্বাবধায়ক সরকার বিলোপের বিধান বাতিল করা হয়, ফিরিয়ে আনা হয় গণভোট। তত্ত্বাবধায়ক ব্যবস্থাও সংবিধানের একটা মূল কাঠামো। এই কারণে আজকে আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে শুধুমাত্র সাংবিধানিক নয়, সাংবিধানিক এবং সংবিধানের একটা মূল কাঠামোর অংশ বলে রায় দিলেন, যেটা আমি মনে করি একটা ঐতিহাসিক। রায়কে ঐতিহাসিক বলে সন্তুষ্টি প্রকাশ করেন রিটকারী বদিউল আলম মজুমদার। চরম প্রতিকূল অবস্থাতেও নাগরিকের পক্ষে আমরা লড়েছি, আমরা সত্যের পক্ষে, ন্যায়ের পথে, এবং আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে কার্য করার জন্য আমরা করেছি। তো আমি আনন্দিত। আপিল বিভাগের রায়ের আগেই তত্ত্বাবধায়ক সরকার বহাল করা যাবে বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করাটা যখন কোর্ট বলছেন অবৈধ, দ্যাট মিনস ইন আদার ওয়ার্ডস তত্ত্বাবধায়ক সরকার সিস্টেম বৈধ। রায়ের পর্যবেক্ষণে জানানো হয় পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামো ধ্বংস করা হয়। গণতন্ত্র হলো আমাদের সংবিধানের মৌলিক কাঠামো, আর কেয়ারটেকার গভর্নমেন্ট বলছেন সংবিধানের মৌলিক কাঠামোতে রূপান্তরিত হয়েছে। কেন? কারণ কেয়ারটেকার গভর্নমেন্ট ছাড়া ফ্রি, ফেয়ার, ইম্পার্শিয়াল ইলেকশন করা যায় না। এখন শুধু আপিল বিভাগে রায়ের রিভিউ নিষ্পত্তির অপেক্ষা। সুপ্রিম কোর্টে বিচারাধীন আছে। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। সিনিয়র আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন আবারও আমাদের সাথে যুক্ত হচ্ছেন, তার সাথে কথা বলবো। ব্যারিস্টার সারা হোসেন শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? শুনতে পাচ্ছি। ধন্যবাদ। ১৩ বছর পরে আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে ফিরে আসতে দেখছি, গণভোট পুনর্বহালের বিষয়টি আমরা দেখছি। আপনার কাছে শুরুতে এই পঞ্চদশ সংশোধনী যে আংশিক বাতিল, পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন শুরুতে যদি জানান? আমি ভালোভাবেই দেখছি, ইতিবাচকভাবেই দেখছি। আমার মনে হচ্ছে এই মামলাটা যারা, এই রিটটা যারা করেছেন সুশাসনের জন্য নাগরিকের ডক্টর বদিউল আলম মজুমদার এবং অন্য কয়েকজন, ওনাদের মূল উদ্দেশ্যই ছিল তত্ত্বাবধায়ক মানে একটা গণতান্ত্রিক ব্যবস্থা যাতে ফিরে আসতে পারে এবং গণতান্ত্রিক ভাবে ক্ষমতার হস্তান্তরের একটা প্রক্রিয়া যাতে আমাদের সংবিধানে থাকে, সেটা পুনর্বহাল করার জন্যই ওনারা রিটটা করেছেন। এখানে অন্যান্য যে বিষয়গুলো নিয়ে শুনানিতে অনেক বক্তব্য রাখা হয়েছে, বিশেষ করে ধর্ম নিরপেক্ষতার ক্ষেত্রে এটা যাতে উঠিয়ে ফেলা হয়, এই বিষয়গুলো নিয়ে ওনারা তো আসেন নাই। ওই মূল যে রিটটা আছে ওটাই যদি আমরা দেখছি, সেরকম এখানে এরকম কোনো বক্তব্য নেই। আমার কাছে মনে হয়েছে যে এই বিষয়গুলোতে, যেগুলো আমাদের খুব মৌলিক বিষয় এবং অর্জিত যে প্রিন্সিপাল গুলো, সেগুলোতে কোর্ট হাত দেয়নি, এটা ভালো হয়েছে। এবং এইসব বিষয় কোর্ট বলেছে যে এগুলো আসলে পরবর্তীতে সংসদের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে এগুলো নিয়ে আলোচনা হবে, সিদ্ধান্ত হবে। এইভাবে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না, এবং তারা ওই জায়গায় জানেন। তারা যে বিষয়গুলো নিয়ে হস্তক্ষেপ করেছেন মূলত অবশ্যই তত্ত্বাবধায়ক ব্যবস্থা যাতে সরকারের ব্যবস্থা যাতে ফিরে আসতে পারে সেটার উপর, এবং তাছাড়া আপনি যেটা বললেন গণভোটের ব্যাপার, আরো দুইটা খুব গুরুত্বপূর্ণ দিক আমার মনে হয়। একটা হলো যে আসলে কোন সংবিধানে কোন ধরনের অপরাধীর ব্যবস্থা তো রাখা যায় না, অপরাধ এবং শাস্তি, এটা যে খুব বড় একটা ব্যাপার ছিল আমাদের ৭-এর ক যে যুক্ত করা হয়েছিল সংবিধানে, এবং সম্পূর্ণ মানে সংবিধানের যে স্পিরিট সেটা সম্পূর্ণ এটা তারা বাতিল করেছেন। এটার জন্য খুব ভালো লাগছে।
যে আমরা যে একটা দমন পীড়ন নীতি দেখেছিলাম, এমনকি সংবিধানকে একটা দমন পীড়ন করার জন্য একটা হাতিয়ার হিসেবে তৈরি করার যে প্রচেষ্টা দেখেছিলাম পঞ্চদশ সংশোধনী শেষ 8 এর মাধ্যমে, সেটা অন্তত বাতিল করা হবে। এটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ ইতিবাচক একটি অর্জন মনে হচ্ছে। জি, ব্যারিস্টার সারোয়ার হোসেন, এই বর্তমান যে অন্তর্বর্তী সরকার আছেন তাদের অধীনে আসলে কিভাবে নির্বাচনটি হবে সেটি কি এই রায়ের মাধ্যমে বোঝা স্পষ্ট হচ্ছে কিনা, নাকি জানুয়ারিতে আরও যে আরেকটি রিভিউ আবেদন রয়েছে সেটি শুনানির পরে বোঝা যাবে, সেটি একটি প্রশ্ন। আর বর্তমান সার্বিক প্রেক্ষাপটে যেখানে নির্বাচনের জন্য একটি দাবি করছে রাজনৈতিক দলগুলো, সেখানে এই তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসা এই রায়টি রাজনৈতিকভাবে আসলে কি প্রভাব ফেলে? আপাতত যা দেখছি, রাজনৈতিকভাবে কয়েকটি দল ইতিমধ্যে এটাকে মানে তারা গ্রহণ করছেন এবং মনে করছেন এটার প্রয়োজন ছিল। এখন সব রাজনৈতিক দলের এখন পর্যন্ত মতামত শোনা যায়নি, সেটার জন্য আমরা অপেক্ষা করতে পারি। তো কি প্রক্রিয়ায় এই তত্ত্বাবধায়ক সরকার কি কার্যকরী করা হবে সেটার জন্য ইতিমধ্যে রায় এসছে কিনা আজকের অন্তত প্রনাউন্সমেন্ট থেকে সেটা বোঝা যায়নি। যদি তখন পূর্ণ রায়টা বেরোবে সেখান থেকে হয়তো আমরা কিছু পাবো। সেটা আপনি উল্লেখ করে ত্রয়োদশ সংশোধনী নিয়ে যে প্রতিষ্ঠানটা আছে সেটা তো জানুয়ারি মাসে অন্যান্য অলরেডি নির্ধারিত আছে, সেখান থেকেও হয়তো আমরা যেতে পারি। দুইটা নিষ্পত্তি নেওয়া পর্যন্ত বা হাতে না আসা পর্যন্ত এটা বলা মুশকিল। এই বর্তমান সরকারের অধীনে বেশ কয়েকটি কমিশন কাজ করছে সংস্কারের জন্য, সংবিধান কমিশনও কাজ করছে, সেখানে সংবিধান পুনর্বহালের ক্ষেত্রে যে গণভোট সেই বিষয়টিও চলে আসলো, এগুলোর কি আলাদা কোনো তাৎপর্য রয়েছে কিনা? সংবিধান এইসব রিফর্ম কমিশন যে কাজ করছে সেগুলোর ক্ষেত্রে তো আরো কিছু কমিশন কাজ করবে এবং একটা জনমত তৈরি করার একটা প্রক্রিয়া তো আগে আসতে হবে। সুপারিশ করা হচ্ছে বিভিন্ন কমিশন থেকে, কোনো কমিশনের সেরকম কোনো ক্ষমতা নেই এই সংশোধনগুলো সংবিধানের মধ্যে আনে অথবা কোনো পরিবর্তন করা। সেগুলোর জন্য আরো জনমত তৈরি করতে হবে এবং সেটার জন্য একটি কমিশন ইতিমধ্যেই বোধহয় এটার ঘোষণাও দিয়েছেন প্রধান উপদেষ্টা। তো সেই প্রক্রিয়াগুলো আমাদের দেখতে হবে ভবিষ্যতে কি হয়। কোর্টের মাধ্যমে যেটা হয়েছে সেটা তো একটা স্বীকৃত পন্থা, যে কোনো সংবিধান বা সাংবিধানিক সংশোধন নিয়ে কোনো প্রশ্ন যদি তুলতে হয়। I think সংস্কার যে কমিশন, সংবিধান সংস্কার যে কমিশন, তাদের কোনো ক্ষমতা নাই এটা নিয়ে অন্য কিছু করা অনেক ধন্যবাদ ব্যারিস্টার সারা হোসেন আমাদেরকে সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ। আমাদের সাথে কথা বলছিলেন ব্যারিস্টার সারা হোসেন, তার আগে ডক্টর স্বাধীন মালিকের বক্তব্য শুনছিলাম।